নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার আজকের নিবেদন হলো বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা অশরীরী। আর সকলের বিবৃতি শেষ হইলে শৈলিনের উপর তাগদা হইল। এবার এ বিষয়ে তোমার কি অভিজ্ঞতা আছে বলো? শৈলেন বলিল, আমায় বরং ছেড়ে দাও। সুধেন প্রশ্ন করিল, তার কারণ? শৈলেন বলিল, আমি যদি কিছু বলতে যাই তোমরা তো তার মধ্যে নিশ্চয়ই কোনো গল্পের প্লট আছে বলে মনে করে বসো। ফলে এমন সন্দেহের সঙ্গে প্রত্যেক কথাটি শোনো তোমরা যে আমি বলে কোনো আরামই পাই না। কোথায় ভরা বিশ্বাসে মন দিয়ে শুনবে, না কেবলই আমার প্লটের ফাঁকি ধরে ফেলবার চেষ্টা সবসময়। যখন সত্যি কোনো গল্প হাঁকড়াই তখন এটা সহ্য করা যায়, কিন্তু যখন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করছি তখনও যদি। তারাপদ বলিল, এতে অভিমানের কিছু নেই, এ তোমাদের প্রায়শ্চিত্ত। তোমরা লেখকেরা সামান্য অভিজ্ঞতাকেও ঘুরিয়ে ফিরিয়ে সচেতন, অবচেতন, এমনকি অচেতন নানা রকম জিনিসের দোহাই দিয়ে এমন একটা জিনিসে দাঁড় করাও যে তোমরা যে কখনো সত্যের যথাযথ রূপ বজায় রাখবে এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সুধেন বলিল, ও বেচারাদের মুশকিল আছে। সত্যের যথাযথ রূপ বজায় রাখলে ওদের পেট চলে না। তোমরা চাও রস, সত্য কথায় তা মোটেও নেই। যুধিষ্ঠিরের সমস্ত জীবন আগাগোড়া দেখে গেলে মাত্র একটিবার রস বা রসিকতার সন্ধান মিলবে, যখন তিনি ইতিগজ বলেছিলেন। অবশ্য কখনো রসের অপব্যয় করেননি বলে রসিকতাটা একটু মারাত্মক রকমের হয়ে জমে উঠেছিল। নাও শৈলেন, এই চমৎকার রাত্রের উপযোগী একটা গল্প ফাঁদো। ব্যক্তিগত অভিজ্ঞতা হয় ভালোই, গাল গল্প হয় আরও ভালো। এই ভুতুরে রাত্রির রুদ্রারসে আমরা একটু ডুবে থাকতে চাই। সুধেন ব্যাপারটা ভালো করিয়া গায়ে জড়াইয়া গুটাইয়া সুটাইয়া বসিল। শৈলেন বলিল, না, মিথ্যেবাদী বলে ক্রমেই যেরকম বদনাম করা হচ্ছে, সত্যিকার অভিজ্ঞতাটাই একটা বলি। সুধেন বলিল, আমার গা শিউরোনো চাই, কিন্তু সেই জন্য আমি গা আর মন দুটোকেই মুড়ি দিয়ে তৈয়ের হয়ে বসেছি। শৈলেন বলিল, যাতে আমার সমস্ত শরীর অসাড় হয়ে সংজ্ঞালোপ করে দিয়েছিল, তাতে তোমার গায়ে একটু কাটাও জাগাতে পারবে না। এত বড় বীর তোমায় আমি মনে করি না। একটু চুপচাপ গেল। অলৌকিক গল্পের উপক্রমণিকা হইতেছে মৌনতা। গল্প বলিবার বা শুনিবার আগে লোকে যেন অনুভব করে সে একটা নিষিদ্ধ জগতে প্রবেশ করিতেছে। চকিত হইয়া একটু থামাইয়া দাঁড়ায়। শৈলেন দূর ভবিষ্যতে কোথায় যেন একটু চাহিয়া রইল, তারপর ধীরে ধীরে আরম্ভ করিল। ব্যাপারটা ঘটে ছোটনাগপুর সাইডের একটা জায়গায়, একটা ডাক বাংলোয়। জায়গাটার নাম আর খুলে বললাম না। রাঁচি থেকে বেরিয়ে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে, তারই একটা ডাক বাংলোর কথা বলেছি। আমার তখন 3 বছরের জন্য বনবাস। ফরেস্ট রেঞ্জার্সের চাকরি নিয়েছি। একটা জঙ্গলের 4 জন নিতে হবে। মোটর বাসে চলেছি। শীতের সময় বেলা প্রায় 4টের সময় দিন মলিন হয়ে এলো।
দূরে আকাশের কোলে এমুড়ো ওমুড়ো একটা লম্বা পাহাড়ের রেখা আমাদের মোটর এগুবার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। যেন বিরাটকায় কি একটা এতক্ষণ শুয়েছিল, আমাদের এগুতে দেখে গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে উঠেছে। ওই পাহাড়টা ডিঙিয়ে যেতে হবে আমাদের। ভয়, আগ্রহ, বিস্ময়ের সঙ্গে সঙ্গে বেশ একটা করছিলাম। প্রায় ঘন্টা খানেকের মধ্যে আমরা পাহাড়ের নিচে পৌঁছে আঁকা বাঁকা পথ বেয়ে উঠতে আরম্ভ করলাম। যখন প্রায় শিখর দেশে পৌঁছেছি, মোটর গেল বিগড়ে। সারাতে দেরি হবে, রাত্রিও হয়ে যাবে। সন্ধ্যা পাহাড়ের শোভা দেখবার জন্যে আমি মোটর থেকে নেমে খানিকটা তফাতেই একটা পাথরের চাইয়ের ওপর গিয়ে দাঁড়ালাম। পেছনে রয়েছে একটা খাড়া শিখর, সামনে গভীর খাদ। খুব গাঢ় হয়ে আসতে লাগলো। একটা অস্বস্তিকর অনুভূতি মনটার ওপর জেঁকে বসতে লাগলো। চারদিকে পাহাড়ের ঢেউ নিস্পন্দ, নিস্তব্ধ, রহস্যময়। এত বড় একটা বিরাট ব্যাপারের মধ্যে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র আর অসহায় বলে মনে হতে লাগলো। কি যে একটা সন্ত্রস্ত ভাব! যদি পাহাড়ের ওপর কোনো সন্ধ্যা বা রাত্রি না কাটিয়ে থাকো, তাহলে বুঝতে পারবে না। অন্ধকার ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গেই মনে হতে লাগলো যে বিরাটকায় জীবটা খানিকটা আগে আমাদের দেখে জেগে উঠেছিল, তারই গর্ভে আস্তে আস্তে জীর্ণ হয়ে চলেছি। এই আতঙ্কের মধ্যে যখন মগ্ন হয়ে রয়েছি, হঠাৎ ডান দিকে আগুনের ভাটার মতো প্রকাণ্ড দুটো চোখ জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে রক্তলুব্ধ জন্তুর গর্জনের মতো এমন একটা উৎকট আওয়াজ চারদিকে কাঁপিয়ে উঠল যে আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেন বিদ্যুৎ খেলে গেল। আমি পাথরের ওপর থেকে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে। সুধেন একটু উৎসুকভাবে প্রশ্ন করিল। ভাটার মতো চোখ নিয়ে চিৎকার করে উঠিল, তোমার কল্পনার অজগর বাস্তব হয়ে পড়িল নাকি? শৈলেন একটু হাসিয়াই বলিল। তখনই নিজের কাছে লজ্জিত হয়ে পড়িলাম। ব্যাপারটা আসলে এই যে মোটর তৈরি হয়েছে, ইলেকট্রনিক হর্ন দিয়ে হেডলাইট জ্বেলেছে, সামনের একটা পাথরের গায়ে তার আলো ঠিকরেও পড়েছে। হাসি পেল। ভয়ে এমন তন্ময় করে সব ভুলিয়ে দেয়। এক্ষুনি যে কোনো অতলে তলিয়ে যেতাম। মোটরে এসে উঠলাম। পাহাড়ের পথ দুই চক্ষু দিয়ে খুঁজতে খুঁজতে ঘুরে ফিরে মোটরে নামতে লাগলো। কেন জানি না, ওই যে সন্ধ্যায় কেমন একটা অহতুক ভয়ের ছাপ মনের ওপর পড়ল, কোনো মতেই যেন তা কাটতে চায় না। আমার যে আজকের রাতটা একলা একটা ডাকবাংলোয় কাটাতে হবে, এই চিন্তাটায় আমার পীড়া হতে লাগলো। বরাবরই কেমন যেন অন্যমনস্ক আর মনমরা হয়ে রইলাম। বিপদের ওপর বিপদ। মোটর আর একবারও বাগড়া দিলে আরও প্রায় কোয়ার্টার 3 গেল। পাহাড় থেকে যখন নামলুম তখন দিব্যি রাত হয়ে গেছে। যখন ডাকবাংলোর সামনে পৌঁছালাম, কবজি উল্টে হাত ঘড়িতে দেখি 9:30। শীতের 9:30কে গভীর রাত্রি বলতে হয়। সে নিশুতি আবিষ্টনীর মধ্যে প্রায় দুপুর রাতের সামিল। ড্রাইভার কয়েকবার ঘন ঘন হর্ন দিলে কোথাও সাড়া নেই। ড্রাইভার বললে মোটর প্রায়
ঘন্টা চারেক লেট হয়ে গেল। কিপার গ্রামে চলে গেছে নিশ্চয়ই। অবশ্য যাওয়া বেটার উচিত হয়নি। ওর ডিউটি হচ্ছে মোটর যাওয়া নিয়ে তারপর বাড়ি যাওয়া। কোনো লোক না নামলে খাতির করে আমার বাক্স, বিছানার গাঁটরি আর সুটকেসটা ডাক বাংলোর বারান্দায় এনে রেখে দিলে। বললে, আপনার টর্চ রয়েছেই, একটু দূরেই গ্রাম, সেখানে গেলেই তারা কিপারকে ডেকে দেবে। কিন্তু বাবু, কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। প্রশ্ন করলাম, কি? এই সময় মোটর থেকে তাগাদার হর্ন বেজে উঠল। না, কিছু নয়। মানে এখানকার যে কিপার। আবার তাগদা হওয়ায় তাড়াতাড়ি চলে যেতে যেতে বললে, একলা মানুষ, তা ভয় পাবার কিছু নেই। এমন কিছু বলতেও পারলাম না। প্রায় ঘন্টা চারেক লেট যাচ্ছে, তাই নিজে হতেই একটু খাতির করলে। আর বলবার ছিলই বা কি। মোটরটা চলে গেল। যতক্ষণ তার একটুও আওয়াজ শোনা গেল, কান পেতে রইলাম। একবার একটা শেষ হর্নের পর একেবারে নিঃশব্দ হয়ে গেল। যেমন দপ করে জ্বলে উঠে প্রদীপ নেবে, আওয়াজটাও সেই রকম একটা আর্তনাদ করে যেন নিভে গেল। নির্জন বাড়িটার বারান্দায় আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা চারদিকে পরিষ্কার, বেশ খানিকটা পর্যন্ত দেখা যায়। দৃষ্টির সীমানার বাইরেও নিবিড় অন্ধকার, ডান দিকটার অন্ধকার যেন আরো এক পৌঁছ ঘন। যেটা পেরিয়ে এলাম, সেই পাহাড়টা আর কি, বেশ গুছিয়ে ভাবতে পারছি না। টর্চটা জেলে গ্রামের ঠিক দিকে যাইতো, হয়তো পাশেই পাবো। যদি ভুল দিকে পা বাড়াই, তো বোধহয় এমন 2-4 মাইল গিয়েও মানুষের চিহ্ন পাবো না। দেখে তো আসছি সমস্ত দিন, নিতান্ত বিড়াল বসতির দেশ। রক্ষকটা সম্বন্ধে ড্রাইভার কি বলতে চাইছিল, থেমেই বা গেল কেন? কি করব না করব কিছুই ঠিক করতে না পেরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে করে পা বাড়াবো, পায়ের পেছনের দিকটায় একটা লম্বা ভিজে টানে আচমকা শিউরে উঠলাম। ফিরে দেখি একটা খুব বড় কালো কুকুর। তাড়াতে গিয়ে আরো শিউরে উঠলাম হঠাৎ মানুষের আওয়াজ শুনে। কুকুরের খটকাটা সামলাতে না সামলাতেই হঠাৎ একটা কানে আওয়াজ যাওয়ায় একটু অভিভূত হয়ে উঠেছে। এমন সময় কুকুরটাকে শাসাতে শাসাতেই একটা লোক অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো। সামনে এসে সেলাম করে বলল, ও কিছু বলবে না হুজুর, মোটরে আজ আপনাদের খুব দেরি হয়ে গেল। কিছু দুর্ঘটনা হয়েছিল নাকি? লোকটার খুব বয়স হয়েছে বলে মনে হলো, আর আশ্চর্য রকম রোগা। এত রোগা যে মাটিতে পায়ের আওয়াজটুকু হচ্ছে না যেন। গায়ে প্রায় আপাদমস্তক মুড়ি দেওয়া একটা সাদা কম্বল। আঙ্গুলগুলো এত শীর্ণ আর অস্থিরতার যে মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। মোটর ছাড়ার পর থেকে যে একটা কেমন ছমছমে ভাব মনে লেগেছিল, মানুষ দেখে সেটা হওয়া উচিত ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, যাওয়া তো দূরের কথা, বরং বেশ একটু বেড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তার কথার উত্তর দিতে পারলাম না। উত্তর দেওয়াই হলো না বলা চলে। তাকে আর চোখে একটু ভালো করে দেখবার চেষ্টা করে বললাম, চাবি খোল।
এই যে খুলি বলে আমার আর দোরের মাঝখানটায় আমার দিকে পেছন করে দাঁড়ালো আর ঝুঁকি যেন কোমরের চাবিটা তালায় লাগিয়ে দিয়ে তালাটা খুলে ফেলল। দরজা দুটো ভেতরের দিকে ঠেলে দিয়ে বললে, যান, আমি বাক্স বিছনা নিয়ে আসছি ভেতরে। তালা খুলল বটে, কিন্তু আমার যেন মনে হলো কোনো শব্দ হলো না। যা হোক, অতটা গ্রাহ্য না করে আমি বললাম, তবে হয়েছে, তোমার যেমন সবল দেখছি। লোকটা হি হি করে হেসে উঠল। আমায় কথাটা বলেই বারান্দায় মোটগুলোর দিকে চলে গিয়েছিল বলে ওর মুখটা দেখতে পেলাম না বটে, তবে হাসির আওয়াজটা কানে একটু নতুন ধরনের ঠেকল। যেন মুক্ত মাঠের ওপর দিয়ে যে একটা কনকনে হাওয়া হু হু করে বয়ে যাচ্ছে, তারই একটা ঝলক ঘরের মধ্যে ঢুকে তরঙ্গায়িত হয়ে আবার কোনো পথে যেন বেরিয়ে গেল। হাসি কিন্তু ওই হাওয়ার মতোই সুরহীন আর কনকনে, আমার হাড় পর্যন্ত যেন হিম হয়ে গেল। ভয়ের এত সামনাসামনি কখনো হয়নি, কিন্তু নিরুপায়। আর নিরুপায় বলেই জবরদস্তি একটা ধারণা মনের মধ্যে বদ্ধমূল করবার চেষ্টা করলাম। না, নিশ্চয় মানুষ। নিজের মনকে ধিক্কার দেওয়ার চেষ্টা করলাম। দেখো তো, কথা কইলে এক ঝুড়ি, মোট আনতে গেল মানুষ নয়। টর্চটা জেলে ঘরে ঢুকে একবার দেখে নিলাম। বেশ বড় ঘরটা। টর্চ ফেলতে আলোটা সামনে একটা খোলা দরজার মধ্যে দিয়ে ভেতর দিকে আরও একটা দেওয়ালের ওপর গিয়ে পড়ল। অর্থাৎ এই ঘরের লাগোয়া আরেকটা ঘর আছে, ছোটই বলে মনে হলো। বাক্স বিছানা আনার কোনো শব্দ না পেয়ে ফিরে টর্চ ফেলে দেখতে যাব, দেখি সবগুলি ঠিক পেছনে জড়ো হয়ে রয়েছে। সুধেন, কিরকম লাগছে? ডাক শুনিয়া সুধেন একটু চমকিয়া উঠিল, একেবারে আবিষ্ট হইয়া গিয়াছিল আর কি। সামলাইয়া লইয়া বলিল, বেশ। এত হাতের কাছে যে ভূতকে পাব কল্পনাও করতে পারিনি। আর এত স্পষ্ট ভূত যে বেশ বুঝতে পারা যাচ্ছে কোনো সাহিত্যিক গল্পের অবতারণা করেনি। তারাপদ তাহার মুখের কথা কাড়িয়া লইয়া বলিল, হদ্দ একটা গাঁজাখুরি আরম্ভ করেছে। তা সে বরং ভালো। তুমি দুঃখ করছিলে বটে, কিন্তু তোমাদের সাহিত্যিক গল্পে সর্বদাই একটা যেন ধূপপাকুনি লেগেই থাকে। হয়তো যা ভাবছি তা নয়, হয়তো যা হবে মনে করছি ঠিক তার উল্টোটাই হয়ে বসবে। হয়তো ঠিক করে রেখেছি এইবার বিয়ে হবে, দুজনের একবারে মুখ দেখা দেখি বন্ধ। নাও, বেশ বৃষ্টিটা জমে এসেছে। সেই অত্যন্ত রোগা বুড়োটি নিঃশব্দে অবলীলাক্রমে সেই অত্যন্ত ভারী মোটা মোটমাটগুলো এনে তোমার পিছনে জড়ো করলে। তারপর শৈলেন বলিল, জিনিসটা বোধহয় গাঁজাখুরির মতো শোনাচ্ছে, কিন্তু আমায় বিশ্বাস করো, যা প্রত্যক্ষ দেখেছিলাম আর নিজের কানে শুনেছিলাম মাত্র তাই তোমাদের কাছে বলে যাচ্ছি। একটা কথা আমি গোড়াতেই বলে রেখেছি, লুকোইনি। অর্থাৎ সেদিনের সন্ধে কেমন একটা থমথমে ভাব আমার মনে আধিপত্য বিস্তার করেছিল। পাহাড়ের ওপরে সেই গম্ভীর স্তম্ভিত ভাব, তারপর সেই জনহীন বাংলোতে সেইভাবেই একলা পরিত্যক্ত হওয়া, সেই কালো কুকুরটাকে নিঃশব্দে এসে পা চেটে দেওয়া, তারপর আচমকা সেই শীর্ণ লোকটার অন্ধকারের মধ্যে থেকে আবির্ভাব, সব মিলিয়ে ধারাবাহিকভাবে আমার আতঙ্কটা পুষ্ট হয়ে যাচ্ছিল। ওর মধ্যে আবার লোকটাকে পেয়ে এক আধবার একটু সাহস মতো হয়েছিল। বোধহয়
কিন্তু সে ভাবটা স্থায়ী হতে পেল না। হয়তো জিনিসগুলো আনতে রাখতে শব্দ হয়েছিল। প্রেত ইথার তো বটে, কিন্তু সে যা স্পর্শ করবে তাও যে লঘু হয়ে যাবে এমন কথা আমি কোনোদিনও পাইনি। কিন্তু অন্যমনস্ক থাকার দরুন হোক বা যে জন্যই হোক, ঘুরে জিনিসগুলোর ওপর নজর পড়তেই মনে হলো কই শব্দ শুনলাম না তো। একটা কথা বলিনি। আমি লোকটা বলেই চালাই। কোনো আলো সঙ্গে আনিনি। 3-4টে জিনিস এলো দিব্যি ওজন দূরস্থ, অথচ একটু শব্দ কানে এলো না, আর এসে পড়ল যেন ফিরেও না দেখতেই। একটা বিশ্রী খটকা লাগলো। কি বলতে চেয়েছিল লোকটার সম্বন্ধে? এই নয় তো যে সে নিজে দূরে থাকার দরুন সবসময় আনতে পারে না। আর সেই ফাঁকতালে চিন্তার মাঝখানে সমস্ত শরীরটা আমার শিউরে উঠল। আবার তখনই সে ভাবটা কেটে গেল, কেননা কড়া টর্চের আলোয় স্পষ্ট দেখেছি একটা মানুষ ঘরের মধ্যেই চলাফেরা করছে। এই শুনলাম কথা কইলে। স্বরটা একটু চাপা, কিন্তু নাকি নয়। এই অবস্থায় সন্দেহ আবার বেশিক্ষণ স্থায়ী হয় না। মনটাকে আবার ধাতস্থ করে নিলাম। বললাম, বিছানাটা পেতে ফেলো দেখিনি। আচ্ছা, আগে আলোটা জ্বেলে ফেলো। কোথায় আলোটা? টর্চ আর কতক্ষণ জেলে রাখবো? জেলে রাখা মানেই তো পয়সা পোড়ানো। আলাপটা সহজ করে ফেলবার জন্যে এইটুকু রসিকতাও করেছিলাম। লোকটা সেই রকম হিহি করে হেসে উঠল। বললে, না, টর্চ আর আপনাকে বেশিক্ষণ জেলে রাখতে হবে না বাবু। প্রায় সঙ্গে সঙ্গেই একটা মজা হলো। টর্চের চাবিটা টিপে ধরে টর্চটা জেলে রেখেছিলাম। আঙ্গুলটা একটু আলগা হয়ে গিয়ে টর্চটা নিভে গেল। আলগাভাবে ধরে রাখলে স্প্রিংওয়ালা টর্চগুলো হয়ই এরকম, কিন্তু এক্ষেত্রে আর জ্বলল না, ফিউজ হয়ে গেল। বললাম, টর্চটা যে খারাপ হয়ে গেল। এত কড়া একটা আলো নেবার আরো অন্ধকার হয়ে গেছে। দেখতেও পেলাম না, কোনো উত্তরও পেলাম না। টর্চটা হঠাৎ ফিউজ হয়ে যাওয়ায় খেয়ালের মধ্যেই আনিনি। ওরকম কয়েকবার হয়েছে, কিন্তু উত্তর না পেয়ে গায়ে কাটা দিয়ে উঠল। হাত দুয়েকের মধ্যে এই লোকটা ছিল, অথচ উত্তর নেই কেন? একবার মনে হলো হাতটা চালিয়ে দেখি ঠেকে কিনা কারুর গায়ে, কিন্তু কেন বলতে পারি না। সাহসী হলো না ও পরীক্ষা করতে। নিজের গলার আওয়াজে নিজের ভয়টা ভাঙাবার জন্যে একটু জোর আওয়াজে প্রশ্ন করলাম, কোথায় গেলে? উত্তর নেই, শুধু হাওয়ার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। বুঝতে পারছি শরীরটা কেমন ঝিমঝিম হয়ে আসছে। মরিয়া হয়ে আরো জোরে বললাম, গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? গেলে? হঠাৎ থেমে যেতে হলো। আমার নিজের কথার প্রতি ধ্বনিতেই ঘরটা এমন বোঝাই হয়ে গেল যে মনে হলো অন্ধকার ঘরটায় কাদের মেলা বসে গেছে। আমার ভয়ে অতি সজাগ কানে শোনালো যেন ঘরের চারদিকে শতকণ্ঠের কারা আমারই কথা ব্যঙ্গ প্রতিধ্বনিত করে বলছে, গেলে কোথায়? গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? অনুভব করছি মাথার চুলগুলো যেন কদম ফুলের মতো খাড়া হয়ে উঠেছে। কি যে করব বুঝতে না পেরে অসাড় হয়ে খানিকক্ষণ চুপ হয়ে রইলাম। তারপর পাশে নজর পড়তে মনে হলো দরজাটা খোলা আছে। একটা চিৎকার করে
ছুটে বেরুতে যাব। দেখি সামনের দেওয়ালে একটি অস্পষ্ট আলো পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে লণ্ঠন হাতে পাশের ঘর থেকে লোকটা বেরিয়ে এলো। পাশে জমাট বাঁধা এক খাবলা অন্ধকারের মধ্যে সেই কুকুরটা। ময়লা চিমনি, তেলটা খারাপ নিশ্চয়। খানিকটা ধোয়ার নিচে একটা মিটমিটে শিখা জ্বলছে। গাছের শেকড় যেমন মাটি আঁকড়ে রাখে, ঠিক সেই রকমই লিকলিকে কালো কালো আঙ্গুল দিয়ে লোকটা লণ্ঠনের হাতলটা লেপটে ধরেছে। অস্পষ্ট আলো তার কোঠরগত চোখে উঁচু দেওয়ালের হাড়ের ওপর পড়ে উৎকট দেখাচ্ছে। কিন্তু তা দেখাক, রোগা মানুষ, উপায় কি? যা হোক, ভূত তো নয়, ভূতে তো আর কোনো আলো জ্বালাবে না। একটু প্রতিভ হয়ে বললাম, তাই বলি, তুমি বুঝি আলো জ্বালাতে গিয়েছিলে? হ্যাঁ, আলোটা জেলে নিয়ে এলাম। এবার আপনার বিছানাটা করে দিই, খাবেন কি? বললাম, সেজন্যে ভাবনা নেই, টিফিন ক্যারিয়ারে আমার খাবার আছে, তুমি শুধু বিছানাটা করে দাও। কই, আপনার টিফিন ক্যারিয়ার তো দেখলাম না। সে কি বলে ফিরে মোটগুলো দেখতেই চক্ষু স্থির। টিফিন ক্যারিয়ারটা সত্যিই নেই। বিমূঢ়ভাবে একটু তার মুখের দিকে চেয়ে থাকলাম। সরালেনি কি খাবার শুদ্ধ ক্যারিয়ারটাকেও? বললাম, বারান্দা থেকে আনেননি বোধ হয়, দাঁড়াও তো দেখি। আলোটা নিয়ে বারান্দায় এলাম, সেখানেও নেই ক্যারিয়ারটা। লোকটা মোটগুলো ভেতরে নিয়ে আসবার সময় লুকিয়ে ফেলেনি তো? কিন্তু তা প্রায় অসম্ভবই। আমি যতদূর বুঝলাম, ও বাইরে থেকে যেটুকু সময়ের মধ্যে জিনিস তিনটে এনেছে, তাতে একটা জিনিসও আনা চলে না। এর মধ্যে আর লুকোবার সময় পাবে কোথা থেকে? তবুও কেমন একটা জিদ ধরে গেল। সেই কালি পড়া আলো নিয়ে সমস্ত বারান্দাটা এমুর ওমুর একবার দেখে নিলাম। না পাওয়াতে আরও রোগ চেপে গেল, নিশ্চয় কোথাও রেখেছে। বারান্দা থেকে নেমে বাড়িটার পেছনে গেলাম। একহারা বাংলো, মাঝখানে একটা বড় ঘর, দুদিকে ছোট ছোট ঘর। সামনের দিকে বারান্দা আছে, পেছন দিকে তাও নেই। বাড়িটার পরেই পরিষ্কার জমি, কোথায় লুকাবে? অথচ টিফিন ক্যারিয়ার আমি এনেছি। বাসে একবার পড়ে গিয়ে বাটিগুলো আলগা হয়ে গিয়েছিল, গুছিয়ে ভালো করে বসিয়ে দিলাম। তবে চিন্তার মধ্যেই হঠাৎ দূরে নজর পড়ায় মনে হলো খানিকটা দূরে কম্পাউন্ডের শেষে একটা ঘরের মতো আছে। চোর যেন ধরে ফেলেছি, এই রকম উৎসাহ নিয়ে এগুলাম। একটা ছোট্ট ঘরে, শেকল দেওয়া। ঢুকে ভেতরে গিয়ে দেখি একটা কেরোসিন তেলের আধ ভরা টিন, গোটা 2 আলো, গোটা 2 বালতি, আর টিফিন ক্যারিয়ার নেই। রাগ কি, জিদ কি, কি নিরাশা, কি ঘরে ফিরে আবার সেই লোকটাকে দেখতে পাওয়ায় ভয়, ঠিক বলতে পারি না। তবে এটা বেশ মনে আছে যে নিশীথে পাওয়ার মতো আমি ক্রমাগতই সেই মিটমিটে লণ্ঠনটা হাতে করে বাড়িটার চারদিকে চক্কর দিয়ে চলছি 2 বার, 4 বার, 5 বার, তারপর আর হিসেবই নেই। ঘুরেই চলেছি, মনে শুধু একটি প্রশ্ন, ক্যারিয়ারের মধ্যে করে আনা আমার খাবার কোথায় গেল? আমার খাবার। ভেতরে ভেতরে কার সঙ্গে যেন একটা তুমুল তর্ক বেঁধে গেছে। বাহ, গেলেই হলো খাবার। মাটির দিকে চেয়ে খুব একমনে খুঁজছিলাম। হঠাৎ একবার চোখ তুলতেই প্রায় একরকমে আটকে উঠলাম। পাহাড়টা যেন ঘাড়ের উপর এসে পড়েছে। প্রথম তরাসটা কেটে গেলে বুঝতে পারলাম ব্যাপারটা কি।
পাহাড়ের ঠিক মাথায় সবে এক ফালি চাঁদ উঠেছে। তারই আলোয় পাহাড়ের ওপরের রেখাটা স্পষ্ট হয়ে ওঠায় মনে হচ্ছে পাহাড়টা যেন খুব কাছে। কিন্তু অন্যমনস্ক হওয়ায় একটা ফল হলো, নিজে যে কোথায় রয়েছি জ্ঞান হলো। দেখি আলোটাকে আর কিছু নেই। গাঢ় কালির মধ্য দিয়ে একটা ক্ষীণ রাঙা টকটকে শিখা কোনো রকমে দেখা যাচ্ছে। হঠাৎ গাটা শিউরে উঠল। হাতে হাত দিয়ে দেখি একবারে হিম হয়ে গেছে। চাঁদের অস্পষ্ট আলোয় ঘড়িটাকে দেখি প্রায় একটা অত্যন্ত ঘন্টা 3 ঘুরছি। এই 6টা ক্ষণেক বাড়ির চারদিকে ঘুরে ঘুরে আবার খুঁজেছি। শৈলেন একটু চুপ করিয়া সিগারেটে একটা দীর্ঘ টান দিয়া ধীরে ধীরে ধোঁয়া ছাড়িতে লাগিল। তারপর বলিল, বৃষ্টি দেখছি আজ আর থামবেই না। সুধেন কহিল, তোমায় বাহাদুরি দেব? জ্ঞানটা হওয়ার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়লে না? প্রায় সেই রকমই হয়। লোকে ভয়ের মধ্যে অনেক সময় ঠিক থাকে, কিন্তু ভয়ের ঝোঁকটা কেটে গেলে যখন দেখে কি অবস্থার মধ্যে ছিল তখন অনেক সময় আর টাল রাখতে পারে না, অনেক সময় মারা পর্যন্ত যায়। শৈলেন ধীরে ধীরে যেন আবিষ্টভাবে বলল, অজ্ঞান তখনও হইনি, তবে কেন যে হইনি আমার এখনো আশ্চর্য বোধ হয়। ফিরে এসে দেখি লোকটা বারান্দায় একটা যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভয় হলো, কিন্তু তার চেয়ে বেশি হলো রাগ। বললাম, আমি ঘন্টা 3 কিভাবে কথাটা আর শেষ করলাম না। লোকটা দুহাতে চোখ রোগড়ে ঘরে অথচ অত্যন্ত চাপা স্বরে বললে, ঘুমিয়ে পড়েছিলাম বাবু, ঘুমকাতুরে মানুষ, পেলেন না? বললাম, না। বাসে এনেছিলেন ঠিক মনে আছে? আমার রাগটা আরও বেড়ে গেল। হাত ধরে একটা ঝাঁকুনি দিতে যাব, তখনই সম্বোধ হলো যদি তার হাত ধরতে গিয়ে শূন্যে মুঠো বাঁধি, কিংবা যদি দেখি শুধু একটা মরার হাড় মুঠিয়ে ধরেছি। এখন তবু তো মাঝখানে একটা সন্দেহের ব্যবধান আছে। তখন নিজেকে সামলে নিয়ে বললাম, নিশ্চয় এনেছিলাম। বললে, আচ্ছা আপনি ভেতরে যান, নিশ্চয় খুব শীত করছে আপনার। আমার ভুল বোধ হয়, কিন্তু মনে হলো যেন ঘরে ঢুকে কপাট দুটো ভেজিয়ে সেই অন্ধকারে আলোর শীষটা উস্কে দিয়েছি। এইটুকুর মধ্যেই লোকটা দরজা ঠেলে ঘরে ঢুকলো। টিফিন ক্যারিয়ারটি সামনে রেখে দিয়ে বললে, এই নিন। সেদিন আমি মনে একটা অদ্ভুত অনুভূতির পরিচয় পাই। ভয়ের চরম অবস্থায় আর ভয় থাকে না। মনস্তাত্ত্বিকেরা বলেন এটা বড় ভীষণ অবস্থা, এটা ঠিক বর্ডারল্যান্ড। আর সন্দেহ নেই, বেশ বুঝতে পেরেছি, হাতখানেক দূরেই প্রেতাত্মা। তার সঙ্গেই কথা কইছি, বেশ স্পষ্ট। দৃঢ়স্বরে জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? করে হাসির সঙ্গে উত্তর হলো, আপনি যেখানে রেখেছিলেন। প্রতি মুহূর্তেই উৎকট ভয়ের একটা ঢেউ যেন সমস্ত শরীর তোলপাড় করে ভেঙে পড়ছে, আবার মিলিয়েও যাচ্ছে। ক্রমেই মরিয়া হয়ে রুক্ষ হয়ে উঠেছে। কেমন যেন একটা নেশা চেপে গেছে, যা স্পষ্ট নয়, সত্য। তার সম্মুখীন হতে হবে। একটু রূঢ়স্বরেই বললাম, রেখেছিলাম মোটর বাসে, সেটা এখন কিছু নয়তো 25-30 মাইল দূরে। সেখান থেকে আনতে হলে। শেষ করতে পারলাম না। নিজের কথাতেই যেন একটা অদ্ভুত ভয়ে শরীরটা ভেতর থেকে
শিউরে শিউরে উঠতে লাগলো। 25-30 মাইল দূরে? 25-30 মাইল? এরপর এইটুকু মনে পড়ে যে হি হি করে একটা হাসি ক্ষীণ হতে হতে একেবারে কতদূর পর্যন্ত গিয়ে যেন মিলিয়ে গেল। আর অল্প একটু মনে পড়ে বরফের মতো একটা ঠান্ডা কঠিন স্পর্শের অনুভূতি। শৈলেন চুপ করিল। মনে হইল কাহানিটা বলতে যে যেন একটু শ্রান্ত হইয়া পড়িয়াছে। ক্রমে তাহার সহজ ভাবটা ফিরিয়া আসিল। এবার বেশ ঘরোয়া কথাবার্তার মতোই বলিতে লাগিল। মাঝে অল্প জ্ঞান হয়েছিল কিনা মনে নেই, তবে একটু ভালো করে যখন জ্ঞান হলো তখন সকাল হয়েছে। দেখি আমার চারদিকে বেশ একটা ভিড় জমেছে। আমি একটা বড় ঘরে একটা খাটের ওপর শুয়ে আছি। একজন লোক মাথায়, একজন পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পায়ের কাছে লোকটির ওপর চোখ পড়তেই চোখ আর ফেরাতে পারি না। লোকটি হি হি করে হেসে বললে, কিছু ভয় নেই বাবু, রাতে অত ভয় পেয়ে গেলেন কেন? আমি না ধরে ফেললে তো পড়েই যেতেন মুখ থুবড়ে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম অনেকক্ষণ। তারপর হুঁশ হলো, সত্যি তো, না হয় বেয়ারা রকম রোগাই, কিন্তু এ মানুষকে অত ভয় পাবার? তারাপদ ও সুধেন বিস্ময় আর নিরাশায় একরকম চিৎকার করিয়া উঠিল, মানুষ! শৈলেনও ইজি চেয়ারে হেলিয়া পড়িয়া কপট বিস্ময় প্রশ্ন করিল, তবে তোমরা কি ভাবছ? রোগার খাপছাড়া মানুষ মানুষ নয়? দুজনেই কতকটা অপ্রস্তুতভাবে ভ্রু কুঞ্চিত করিয়া শৈলেনের দিকে চাহিয়া রহিল। সুধেন বলিল, আবার ঠকালে? সেই অভিজ্ঞতার উপর রং ফেলিয়া গল্প? শৈলেন বলিল, তোমরা যে রস চেয়েছিলে সেটা পেয়েছ তো? ডাকবাংলোর কিপারেই যদি তা পরিবেশন করতে সক্ষম তো আপত্তি কিসের? তারাপদ বলিল, বেশ গল্পই যদি সমালোচনার ধাক্কা সামলাও। মানুষ 25 মাইল দূরে বাসের ভেতর থেকে টিফিন ক্যারিয়ার নিয়ে এলো কি করে? আর সবই নয় বাদ দিলাম, তোমার মনটা সেদিন ভয়ে খুব হাই স্ট্রেং ছিল, সবই তার বিকার? শৈলেন ক্রমেই বেশ আশ্চর্য হইয়া বলিল, আনেননি তো অত দূর থেকে? তবে? শৈলেন উত্তর দিল, সে কথা তো লোকটা নিজেই বলে দিলে। আমি যেখানে রেখে দিয়ে এসেছিলাম সেখান থেকেই নিয়ে এসেছে। কোথায় রেখেছিলে? মোটর থেকে নামিয়ে রাস্তায়। তারপর সুধেন শৈলেনের মুখ থেকে দৃষ্টি নামিয়া চুপ করিয়া রহিল। শৈলেনের মতো অবস্থায় না পড়িয়াও যেন তাহার মধ্যে ধাঁধায় পড়িয়া গিয়াছে। তাহার জন্য বোধহয় লজ্জিত হইল একটু। এখানেই শেষ গল্পটি। ধন্যবাদ।